একজন ভাই তখনই অন্য মেয়ের কষ্ট খুব ভালোভাবে অনুধাবন করতে পারে যখন সে তার বোনের কষ্ট দেখে। এখন আমাদের দেশের যে সকল নারীরা নারী অধিকার নিয়ে কথা বলে, তারা কি আসলেই বাস্তবে তার সন্তানকে এই শিক্ষাগুলো দেয়, তার ভাইকে এই শিক্ষাগুলো দেয়? নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা মানুষের একদম মনুষ্যত্ব বোধের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম, যেটা দেশের আইন পারে না। প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমাদের দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণ। গত কয়েক বছরে যে পরিমাণ নারী এবং শিশু ধর্ষণ হয়েছে এবং যতটা নির্মমভাবে এই ধর্ষণগুলো করা হয়েছে এবং ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এখন আমরা এই যে এই ধর্ষণের ঘটনা বা ধর্ষণের পরে নির্মমভাবে নিষ্ঠুরভাবে যে হত্যার ঘটনাগুলো ঘটছে, এগুলো দমনে বা এই পরিস্থিতিগুলো এড়াতে আমরা আসলে কি করতে পারি? একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কি আসলে কোনো দায়িত্ব নেই? এত এত ধর্ষণ, এত এত হত্যা এবং বিশেষ করে শিশু হত্যা, যেটা খুবই প্যারাদায়ক, এই বিষয়টা আসলে কিভাবে আমরা সমাধান করতে পারি এবং এই সমাধানে যাওয়ার জন্য যে করণীয়গুলো আছে সেগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে দেশের সরকার হিসেবে সরকারের কি করণীয়, সরকার কিভাবে এটা প্রতিরোধ করতে পারে আইনের শাসনের মাধ্যমে, এবং দ্বিতীয়ত হচ্ছে সাধারণ জনগণ হিসেবে, সচেতন মানুষ হিসাবে তাদের ভূমিকাটা কি হওয়া যেতে পারে। এখন সচরাচর সবাই আমরা যখন ধর্ষণ নিয়ে কথা বলি বা যে কোনো অন্যায় নিয়ে কথা বলি, তখন আমরা কি করি? সরকারের উপর দায় চাপিয়ে দিয়েই অনেক ক্ষেত্রে শান্ত থাকি। এখন সব ক্ষেত্রে আসলে সরকার চাইলেই সব কিছুর সমাধান রাতারাতি করতে পারে না, কারণ সরকার একা একজন মানুষ, সে চাইলেই পুরো দেশের এত এত মানুষের নিরাপত্তা খুব সহজেই দিতে পারে না। এখন সেজন্য আমাদের কি করতে হবে? সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের কি করতে হবে? নিজেদেরকে সচেতনতার ভূমিকা পালন করতে হবে। এখন আসি যে একজন সচেতন নাগরিক হিসাবে বা সচেতন মানুষজন হিসাবে আমরা আসলে কি করতে পারি। এখন দেখেন, আমাদের সমাজে যে এই যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, বিশেষ করে শিশু ধর্ষণ যেগুলো আছে, এগুলো কিন্তু খুবই ন্যাক্কারজনক ঘটনা। এখন শুধুমাত্র ধর্ষণ করেই ক্ষান্ত থাকে না, এদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়, যেমন গলা কাটা হয় বা হচ্ছে অনেক ক্ষেত্রে টুকরো টুকরো করে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়। এখন এই যে ঘটনা, এর জন্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমেই আমাদের সমাজের বা দেশের যে সকল মা আছেন, তাদেরকে সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে তার সন্তানের সাথে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবার। তারা যেন তার সন্তানদের সাথে কিশোর বয়সেই এই বিষয়গুলো নিয়ে কথা বলে, যেন তার সন্তান কোনো স্কুল বা কলেজ পড়ুয়া মেয়েকে বা কিশোরীকে হয়রানি না করে, ইভটিজিং না করে। কারণ যেসব ছেলে পেলে কিশোর বয়সেই স্কুল কলেজের মেয়েদের ইভটিজিং করে থাকে, উত্ত্যক্ত করে থাকে বা যৌন হয়রানি করে থাকে, এদের মধ্যেই কিন্তু ধর্ষক হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এখন সেজন্য কি করতে হবে? যখন একজন মা তার সন্তানের সাথে সেই কিশোর বয়স থেকেই এই বিষয়গুলো বোঝাবে যে হতে পারে তার সন্তানের জন্য একটি মেয়ে পড়াশোনা করতে পারছে না, যে কারণে তার ওই মেয়ের বাবা বাধ্য হচ্ছে সেই মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ সেই বাবা তার মেয়েকে নিয়ে নিরাপদ বোধ করেন না। এখন একজন মা যখন তার সন্তানকে এই বিষয়গুলো বোঝাবে যে তুমি যেরকম মানুষ, ওই মেয়েটাও একজন মানুষ, তোমাকে যেরকম তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তোমার ভালো লাগে না, তোমার যেরকম স্বাধীনভাবে ভালোভাবে চলার অধিকার আছে, স্বাধীনতা আছে, ঠিক তেমনই সেই মেয়েরও তার স্বাধীনভাবে চলার স্বাধীনতা আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে। এই বিষয়গুলো যখন একজন মা ছোটবেলা থেকেই সন্তানকে খুব ভালো করে শিক্ষা দিবেন, বোঝাবেন, তখন কিন্তু সেই সন্তান, একজন মা যখন তার সন্তানকে এই বিষয়গুলো বোঝায়, তখন কিন্তু এই খারাপ কাজগুলোর প্রতি সেই সন্তানের মধ্যে একটা ঘৃণা তৈরি হবে। সেই ঘৃণা থেকে কি হবে? সেই সন্তানকে কাজগুলো থেকে অনেকটা দূরে রাখবে। এখন আমাদের দেশের যে সকল নারীরা নারী অধিকার নিয়ে কথা বলে, তারা কি আসলেই বাস্তবে তার সন্তানকে এই শিক্ষাগুলো দেয়, তার ভাইকে এই শিক্ষাগুলো দেয়, তার হাজব্যান্ডকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে?
আমার মনে হয় না আম, দিয়ে থাকে। দিলেও সেটা খুবই নগণ্য পরিমাণ। এখন আসেন, এরপরে কাদের ভূমিকা নিতে হবে? একজন বোনকে। একজন বোনকে অবশ্যই তার ভাইকে বোঝাতে হবে যে তুমি যখন অন্য মেয়েকে ডিস্টার্ব করো, বিরক্ত করো, উত্ত্যক্ত করো, তখন সে যেরকম কষ্ট পায়, আমাকেও যদি কেউ উত্ত্যক্ত করে আমিও তো কষ্ট পাবো। মানে একজন ভাই তখনই অন্য মেয়ের কষ্ট খুব ভালোভাবে অনুধাবন করতে পারে যখন সে তার বোনের কষ্ট দেখে। সে তার বোনের যে অসহায়ত্ব, তার বোনের যে কষ্ট, যন্ত্রণা বা হ্যারাসমেন্টের শিকার হলে তার বোনের কীরকম লাগে, সেই অনুভূতিটা যদি কোনো ভাই বুঝতে পারে, আমার মনে হয় সেই ভাই যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, তাহলে কখনো অন্য মেয়েকে হ্যারাসমেন্ট করবে না। এই বিষয়গুলোই পারে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে, এবং যাতে তারা ভবিষ্যতে ধর্ষণের মতো এরকম ন্যাক্কারজনক, নিষ্ঠুর এবং ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। এখন কি করতে হবে? একজন ছেলে যখন প্রথমেই বড় হয়, বিশেষ করে টিনেজার বয়সে, তখন সে স্বাভাবিকভাবেই বিশেষ করে বর্তমান অনেক ছেলে আছে বখাটে হয়ে ওঠে। ঠিক যখন একটা ছেলে বখাটে হয়ে ওঠে, তখন তার বাবা বা মা তখন কিন্তু সেই ছেলেকে নিয়ন্ত্রণ করে না। সেই ছেলে দেখা যায় যে অনেক মেয়েকে উত্ত্যক্ত করে, সেগুলো করে না। এখন বাবা মার উচিত সর্বপ্রথম তার ছেলেকে সেই কিশোর বয়সেই নিয়ন্ত্রণ করা এবং এই সঠিক শিক্ষাটা তাকে প্রদান করা এবং নৈতিক শিক্ষাটা তার মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়া। যখন একজন মা তার সন্তানকে বোঝাবে, একজন বোন তার ভাইকে বোঝাবে এবং একজন স্ত্রী তার হাজব্যান্ডকে বোঝাবে, তখন কিন্তু মানসিকভাবে এই যে মানসিকভাবে কিন্তু পুরুষদের অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এইগুলো ধর্ষণ কমাতে সহায়ক হতে পারে বলে আমি বিশ্বাস রাখি। এরপরে ধর্মীয় শিক্ষার কোনো গুরুত্ব নেই। ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা অনেক ক্ষেত্রে আইনের থেকেও বেশি কাজ করে। কারণ যদি আইন দেওয়া হয় যে আপনি যদি এইটা করেন আপনার শাস্তি হবে, মানুষ সেটা অনেক ক্ষেত্রে মানে না বা মানতে চায় না। কিন্তু যদি তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া হয় যে আপনি যদি এটা করেন আপনি জাহান্নামে যাবেন, বা মহান সৃষ্টিকর্তা পরকালে আপনাকে একদম নিষ্ঠুর শাস্তি দেবেন, তো সেটা কিন্তু অনেকেই ভয় পাবে এবং এই কাজগুলো থেকে দূরত থাকবে। অতএব ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা মানুষের একদম মনুষ্যত্ব বোধের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম, যেটা দেশের আইন পারে না। সরকারের কি ভূমিকা? সচরাচর যারা কথা বলে বা ধর্ষণের বিরুদ্ধে যারা আন্দোলন করে, মিছিল করে, বিভিন্ন সেমিনার করে, এরা কি করে? সর্বপ্রথম এরা সাধারণত সরকারের যে ভূমিকা সেটা নিয়ে সচরাচর কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা কথা বলে থাকে। এখন আসি সরকারের কি করা উচিত। সরকারের প্রথমত যেসব ক্ষেত্রে একদম বিশেষ ঘটনা, যেমন একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে যে অনেক শিশুকে হত্যা করছে, যেখানে কোনো লুকোচুরি নেই, একদম চাক্ষুষ দেখা যাচ্ছে যে না, এই লোকটা এই শিশুটাকে নিষ্ঠুরভাবে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, গলা কেটেছে বা আরও অনেক নির্মমভাবে হত্যা করেছে বা ধর্ষণ করেছে। যেমন কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম যে মাদ্রাসার একটা ছাত্রী, সে যখন নিজের যত্ন ভালোভাবে নিতে পারে না, তার পেটে বাচ্চা চলে এসেছে। এখন এই যে এরকম যে অস্বাভাবিক ঘটনাগুলো আছে এবং যেগুলো কোনো প্রমাণের প্রয়োজন হয় না, এইগুলোকে সরকারকে খুব দ্রুত, প্রয়োজনে বিশেষ আদালতের মাধ্যমে বা সরকারের একান্ত প্রচেষ্টার মাধ্যমে এই বিষয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে শাস্তি প্রদান করে সরকারকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তবে এখানে একটা কথা আছে, সরকার যেরকম, হ্যাঁ অবশ্যই যারা দোষী তারা যেরকম শাস্তি পাবেন বা সরকার তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু কোনোভাবেই যারা দোষী না তারা যেন শাস্তি না পান সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে। এখন মূলত এই কারণটার জন্যই আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াটা এত দীর্ঘ হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, অনেক ক্ষেত্রে কিছু অসাধু নারী আছে যারা কিছু সহজ সরল পুরুষদেরকে ফাঁসিয়ে দিয়ে থাকে এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই তারা ধর্ষণ মামলা করে থাকে। এই বিষয়গুলোর জন্যই মূলত যারা এই ধর্ষণের শিকার হচ্ছে
তাদের বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে, তাদের বিচার পেতে সমস্যা হচ্ছে। এই অসৎ নারীরাও অনেক ক্ষেত্রে নারীদের অধিকার হরণের জন্য দায়ী, নারীদের এই যে ধর্ষণ বাড়ার বা বিচার না পাওয়ার জন্য দায়ী বলে আমি মনে করি। যদি এই বিচারগুলো করা সম্ভব হয় এবং ধারাবাহিকতা রক্ষা পায়, তাহলে যারা পরবর্তীতে নিজেদের মধ্যে এরকম কুবাসনা রাখবে সেটাকে দমন করবে বলে আমি বিশ্বাস রাখি। কারণ যখন দেখবে কেউ ধর্ষণ করার জন্য শাস্তি পাচ্ছে, কারো মৃত্যুদণ্ড হচ্ছে বা কঠিন সাজা হচ্ছে বা খুব দ্রুত সময় বিচার হচ্ছে, তখন কিন্তু সেই পুরুষ তার মাথা থেকে এই কুমন্ত্রণা, এই কুচিন্তা দূর করবে বা দূর করতে বাধ্য হবে। আর সরকারের কাজই খারাপ মানুষদেরকে ভালো হতে বাধ্য করা, খারাপ কাজ থেকে বিরত রাখতে বাধ্য করা, সেটা অবশ্যই আইনের শাসনের মাধ্যমে, যেটা সরকারই পারেন। শুধু সাধারণ মানুষ পারে সচেতনতা গড়ে তুলতে, মানুষকে সচেতন করতে, এবং সরকার পারেন আইনের শাসনের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে বিচার সম্পন্ন করে অপরাধ কমাতে। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো তো অনেক ক্ষেত্রে কি হয় যে রিলেশন করে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এরপরে তারা স্বেচ্ছায় মেলামেশা করে বা শারীরিক সম্পর্ক করে, এরপরে একটা পর্যায়ে যখন নাকি তাদের মধ্যে বনিবনা না হয়, সেই সময় এসে তারা কি করেন, সেই সময় এসে তারা মানে কিছু মেয়ে সেই কি করেন, সেই পুরুষের বিরুদ্ধে তখন মামলা করে। তাও মনে হয় যে যদিও আমি যতটুকু জানি আইনে হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করাটাও অন্যায় এবং এর জন্যে বেশ বড় একটা শাস্তি রয়েছে, কিছুদিন আগে আমি নিউজে দেখেছিলাম। এখন কথা হচ্ছে নারীদেরকেও আসলে সচেতন হতে হবে এবং প্রত্যেকের উচিত একটা মেয়েকে খুব ছোট বয়স থেকেই এই শিক্ষা দেওয়া যে সে সকল পুরুষের থেকে দূরত্ব বজায় রাখবে এবং যে পুরুষকে তার সন্দেহ হবে বা ভালো লাগবে না সেজন্য সেই পুরুষ থেকে দূরে থাকে। এবং এই বিষয়গুলো সম্পর্কে একটা মেয়েকে অবগত করতে হবে যেন সে খারাপ পুরুষদের স্পর্শ থেকে, চাহনি থেকে, খারাপ পুরুষের ভাবনা থেকে, মানে সব কিছু থেকে দূরে থাকতে পারে। সর্বোপরি মেয়েদেরকে, বিশেষ করে শিশুদেরকে সচেতন করতে হবে, কারণ শিশুরা অনেক ক্ষেত্রেই বুঝে উঠতে পারেন না যে সে হয়তো বা কোনো খারাপ পুরুষের ফাঁদে পড়তে যাচ্ছে। অবশ্যই তাদের শিশুকাল থেকে সচেতন করতে হবে, ব্যাড টাচ গুড টাচ শেখাতে হবে, বাবা মাকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হবে, সর্বোপরি সরকারকে শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো যদি অনুসরণ করা যায় তাহলে আমি বিশ্বাস করি সমাজ থেকে ধর্ষণ কমবে। হয়তোবা একদম নির্মূল হবে না, তবে সেটার মাত্রা অনেকটাই কমে আসবে বলে আমি বিশ্বাস রাখি। এগুলো যদি যথাযথভাবে অনুসরণ করা যায় তাহলে দেশে ফিরে আসবে শৃঙ্খলা, শান্তি, এবং দেশের নারীরা সমাজে শান্তিতে বসবাস করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নির্ভয়ে বসবাস করতে পারবে এবং সকলের অধিকার ভোগ করতে পারবে।